প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগাল। গোল করে প্রয়াত বন্ধু জোতাকে স্মরণ করলেন CR7, সমর্থকদের উচ্ছ্বাস। ইয়ামাল ম্যাজিকে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ 16তে স্পেন। আলজেরিয়াকে বিদায় করে পরের রাউন্ডে সুইজারল্যান্ড। রাতে নকআউটের ম্যাচে কাবো ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মেসি নির্ভর না থেকে দলের সবার পারফরম্যান্সে মনোযোগ কোচ স্কালোনির। রোমাঞ্চকর লড়াই শেষে ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল পর্তুগাল। টরন্টোতে ক্রোয়েটদের 2-1 গোলে হারিয়েছে পর্তুগিজরা। এই জয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনকে। 22 বিশ্বকাপে ব্রাজিল ফ্যানরা যে ফিলিংসটা পেয়েছিল, প্রায় সেই অবস্থাতেই পড়েই যাচ্ছিল পর্তুগাল। এগিয়ে গিয়েও যখন প্রস্তুতি নিচ্ছিল জয় উল্লাসের, ঠিক সেই সময় বল জালে জড়ালো ক্রোয়েশিয়া। রোনালদোর মুখের দিকে তাকানো ভার। তবে ব্রাজিলের মতো কপাল পোড়া নয় পর্তুগাল। ভিআর চেকে ধরা পড়ে অফসাইড, বাতিল হয় ক্রোয়েশিয়ার গোল। আবারও পর্তুগাল শিবিরে উল্লাস, রোনালদোর মুখে হাসি। কিছুক্ষণ আগে CR7-এর নিকাশ কালো মুখ যাদের কষ্ট দিয়েছিল, তাদের কষ্ট এখন লুকা মদ্রিচকে দেখে। বিশ্বকাপে আর কখনোই দেখা যাবে না সাবেক রিয়াল তারকাকে। 1 বছর আগে ঠিক আজকের এই দিনে পৃথিবীকে বিদায় বলেছিলেন দিয়েগো জোতা। বেঁচে থাকলে রোনালদোর সহযোদ্ধা হিসেবে তাকেও হয়তো দেখা যেত মাঠে। পর্তুগাল এই ম্যাচটা জিততে চেয়েছিল প্রয়াত লিভারপুল তারকার জন্যই। ম্যাচ শেষে তাই তো রোনালদো আর হাসলেন না, সতীর্থের জার্সি গায়ে দুচোখ ভেজালেন। সবশেষ কোনো ম্যাচের দ্বিতীয়ার্ধে এত নাটকীয়তা কবে দেখেছেন ফুটবল ফ্যানরা তা বলা কঠিন। 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। এর কিছুক্ষণ পরেই দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো, তবে বাতিল হয় অফসাইডে। সেই রোনালদো 68 মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরান পর্তুগালকে। বিশ্বকাপের নকআউটে এটি CR7-এর প্রথম গোল। ক্রোয়েশিয়া আবারও বল জালে জড়ায়, কিন্তু বাতিল হয় অফসাইডে। 81 মিনিটে সাবেক রিয়াল তারকাকে মাঠ থেকে তুলে নেন কোচ। মুখ ভার করে মাঠ ছাড়েন পর্তুগিজ মহাতারকা। যোগ করা সময়ের 4র্থ মিনিটে পর্তুগালকে লিড এনে দেন বদলি নামা গনসালো রামোস। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচ শেষ, তখনই আবার গোল করে ক্রোয়েশিয়া। তবে সেই গোল বাতিল হয় অফসাইডে, আর জয় নিশ্চিত হয় পর্তুগালের। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে জয়। নকআউটে ক্রিস্টিয়ানোর গোল, শেষ মুহূর্তে অফসাইডের গেরোয় ক্রোয়েটদের গোল বাতিল। সব মিলিয়ে তাই রাউন্ড অফ 32-এ পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ প্রাণ ভরে উপভোগ করেছেন এদেশের সেলেকাও ভক্তরা। যদিও লুকা মদ্রিচের জন্য খারাপ লাগছে তাদের, তবে বলছেন রোনালদো ডিজার্ভ করে এই জয়। স্পেনের বিপক্ষেও দারুণ এক ম্যাচের অপেক্ষায় CR7 ভক্তরা। পর্তুগাল ক্রিস্টিয়ানো সু সেলিব্রেশনে উন্মাতাল। ফুটবল নয়, যেন সিনেমা, ড্রামা ওভার ড্রামা, যেন জুলফানের কোনো উপন্যাস, জেমস ক্যামেরুনের কোনো সাজানো প্লট। কখনো সমর্থকদের উচ্ছ্বাস, কখনো বা মাথায় হাত। হোয়াট এ গেম! ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন আর ফুটবল প্রেমী বাংলাদেশের সমর্থকরা বড় পর্দার সামনে জড়ো হবেন না, তা কি করে হয়? তবে এদেশের সেলেকাও ভক্তদের প্রায় পুরোটা সময় কেটেছে উৎকণ্ঠায়। CR7 যে বোতলবন্দি, তার উপর পেরিসিচের গোলে লিডে ক্রোয়েশিয়া। তবে সর্বকালের সর্বসেরাদের একজন স্বমহিমায় ফিরতে সময় নেননি বেশিক্ষণ। হোক না পেনাল্টিতে গোল, TSC প্রকম্পিত। রোনালদো সাবস্টিটিউট, বদলি নেমে গনসালো রামোসের সেই ভুবন ভুলানো হেড। অফসাইডে ক্রোয়াটদের স্বপ্নভঙ্গ, তাতে কি বাসে যায়? ম্যাচ শেষে তাই উল্লাসে মাতেন সেলেকাও ভক্তরা। কল্পনার বাইরে প্রত্যেকটা মুহূর্ত হাহাকার, চিৎকার, একদম ক্লান্ত হয়ে গেছি। গোল দিয়ে আবার গোল খেয়ে গেছে, ওটা আবার অফসাইড হয়েছে। পুরো একটা সিনেম্যাটিক ভাই, এটা একদম পুরো সিনেম্যাটিক একটা গেম হয়েছে। রোনাল্ডো গোলের পরে অবশ্যই আমি জানতাম লাস্ট মিনিট পর্যন্ত পর্তুগাল একটা গোল দিয়ে কামব্যাক করবে। রেফারির নাটকটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যেটা 10 মিনিট এক্সট্রা টাইমে সেটা 20 মিনিটে গিয়ে করিয়েছে। রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ মদ্রিচের জন্য আবেগ আছে এদেশের ক্রিস্টিয়ানো ভক্তদের, তবে ভালোবাসাটা CR7-এর জন্যই, তাই তো উচ্ছ্বাসটাও বাঁধন হারা। প্রকৃত যারা ফুটবল ফ্যান তারা অবশ্যই আজকে লুকা মদ্রিকের যে ব্যাপারটা,
ব্যথিত হবে তারা অবশ্যই। আমরা যত বড়ই রোনালদো ফ্যান হই না কেন, সে কিন্তু মোটামুটি একজন কিংবদন্তি ধরনের খেলোয়াড়। রাত জেগে পুরোটার সময় রোনালদোর খেলা উপভোগ করার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু রোনালদো এবং রোনালদোর পর্তুগাল আমাদেরকে নিরাশ করেনি। তবে যেতে হবে বহুদূর, সামনে যে স্পেন বাধা, উত্তরানো যাবে তো সেই জুজুর ভয়? সামনে স্পেনের সাথে খেলা, আপনারা হয়তো আমাদের নোনো মেন্ডিসকে চিনেন, এই আমালকে অল টাইম পকেটে রাখে। ক্রিস্টিয়ানো রোনালদো আছে, আমরা বিগ ম্যাচ ইনশাল্লাহ সাফার করতে পারবো। ক্রিস্টিয়ানোর জন্য এটা অসম্ভব না। হ্যাঁ, একটু কঠিন ছিল, বাট অসম্ভব না। ভক্তদের বিশ্বাস রাউন্ড অফ 16-এ আরো ক্ষুরোধার হবেন ক্রিস্টিয়ানো, দেবেন সব সমালোচনার জবাব। কে জানে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। 1 বছর আগে এই দিনে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন দিয়েগো জোতা। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর জোতার স্মরণে আবেগী হয়ে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। নকআউটে প্রথম গোল করে জোতাকেই যেন খুঁজছিলেন CR7। 2024 ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে পেনাল্টি উইন করেন দিয়েগো জোতা। সেই পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। তখন জোতার 2 হাত সান্ত্বনা দেয় CR7কে। সেই 2 হাতের ছোঁয়া 1 বছর থেকে পান না রোনালদো, আর কখনো পাওয়া সম্ভব নয়। কে জানে, বিশ্বকাপের নকআউটে যখন প্রথম গোল পেলেন রোনালদো, তখন তার মন হয়তো চেয়েছিল, ইস যদি একটাবার জোতাকে জড়িয়ে ধরতে পারতাম। রোনালদোর জীবনের অন্যতম সেরা একটা দিন। নকআউটে যখন পিছিয়ে পর্তুগাল, তখন পেনাল্টি হাজির রোনালদোর সামনে। নকআউট পর্বে প্রথম গোলের সুযোগ, রোনালদোর মুখ থেকে দুবার বের হলো বিসমিল্লাহ। রোনালদোর সেই গোলের পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে পর্তুগাল। জয়ের পর মুখে হাসির চেয়ে কান্নাটাই বেশি ছিল রোনালদোর। বারবার যে মনে পড়ছিল দিয়েগো জোতাকেই। এমন দিনে প্রিয় বন্ধুটাও তো থাকতে পারতেন মাঠে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সবুজ গালিচায় ঝড় তুলেছেন লামিনে ইয়ামাল। গোল না করেও নিজের জাদুকরী ড্রিবলিংয়ে অস্ট্রিয়ার রক্ষণকে বারবার ছিন্নভিন্ন করেছেন এই বিস্ময় বালক। আর মিকেল ওয়ারসাবালের জোড়া গোলে 3-0 ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়ে শেষ 16-র টিকিট কেটেছে লুই দে লা ফুয়েন্তের স্পেন। একই রাতে বিশ্বকাপের নতুন ইতিহাস গড়েছেন গোলরক্ষক উনাই সিমোনো। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। মাঠের বাইরে তিনি এসেছিলেন ব্যাটম্যানের মুখ খোদাই করা হীরাখচিত সোনার চেইন পরে, আর সবুজ গালিচায় পা রাখতেই যেন সত্যি সত্যি প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন এক মূর্তিমান আতঙ্ক। গোল পাননি, কিন্তু 18 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের অতিমানবীয় ড্রিবলিং আর জাদুকরী কৌশলে লস অ্যাঞ্জেলেসে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রিয়া। 3-0 গোলের এক দাপুটে জয়ে 2026 বিশ্বকাপের শেষ 16 টিকিট নিশ্চিত করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই গতির ঝড় তোলে স্পেন। ম্যাচের প্রথম ডেডলকটা ভাঙেন টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মিকেল ওয়ারসাবাল। বাম প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার এক নিখুঁত মাপা ক্রসে প্রথমে স্পর্শেই বল জালে জড়ান তিনি। অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের স্রেফ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এর আগে জন্ম নেয় এক বিতর্ক। লামিন ইয়ামালের কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল জালে জড়িয়েছিলেন কুকুরেয়া, কিন্তু রেফারি গ্লেন নিওবার্গ গোলরক্ষক শ্লাগারকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল করেন। দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের ধার কমেনি, বরং বেড়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। কুকুরেয়ার একক নৈপুণ্যের পর পেরো যখন গোলটি করলেন, তখন অস্ট্রিয়ার রক্ষণভাগ পুরোপুরি দিশেহারা। এর কিছুক্ষণ পর আবারও দৃশ্যপটে কুকুরেয়া ডিফেন্স চেরা ক্রস, আর সেখান থেকেই নিজের দ্বিতীয় এবং টুর্নামেন্টের চতুর্থ গোলটি করে অস্ট্রিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন ওয়ারসাবাল। তবে এই রোমাঞ্চকর রাতে শুধু আক্রমণ ভাগী নয়, ইতিহাস নতুন করে লিখেছেন স্পেনের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা উনাই সিমোনো। কাতার বিশ্বকাপের 2টি ম্যাচ সহ টানা 461 মিনিট গোল না খাওয়ার অনন্য স্প্যানিশ রেকর্ড গড়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে। সেখানেই ক্ষান্ত হননি সিমন। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জিঙ্গার 517 মিনিট গোল না খাবার বিশ্বকাপের সর্বকালের সেরা রেকর্ডটিও নিজের নামে করে নেন তিনি। গোলের খাতায় নাম তুলতে না পারলেও পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছেন লামিন ইয়ামাল। তাকে রুখতে অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক তার নিয়মিত মিডফিল্ডার কনরাড লাইমারকে লেফট ব্যাকে খেলিয়েছেন, যাতে ইয়ামালের গতি ও স্কিলের বিরুদ্ধে শারীরিক শক্তি ব্যবহার করা যায়। কিন্তু ইয়ামাল ছিলেন যেন অপ্রতিরোধ্য। দুইবার লাইমারের সাথে নাটমেক, নোলুক পাস, কখনো আবার ডান প্রান্ত দিয়ে ভিতরে ঢুকে দূরপাল্লার জোরালো শটে কাঁপন ধরিয়েছেন অস্ট্রিয়ান গোলরক্ষকের বুকে। ম্যাচের ঠিক শেষ দিকে তার একটি নিশ্চিত গোল লাইন শট ডেভিড আলাবা ফিরিয়ে না দিলে স্কোর লাইন
4-0 হতে পারত। ম্যাচ শেষে তাই সুপেরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন ইয়ামাল। স্পেন মানেই শুধু বল পজিশন ধরে রাখা নয়, নিকো উইলিয়ামস আর ইয়ামালদের আগমনে এই দলে যোগ হয়েছে কাউন্টার অ্যাটাকের বিধ্বংসী গতি। তবে সবচেয়ে চোখে পড়েছে বল হারানোর পর স্পেনের অদম্য মানসিকতা। তাই তো লুইস দে লা ফুয়েন্তের এই দলটিকে এখন ফুটবল পণ্ডিতরা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। গ্রুপ পর্বে নাটকীয়ভাবে নকআউটে উঠেছিল আলজেরিয়া, তবে শেষ 16 ইউরোপের শক্তিশালী সুইজারল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ভ্যাঙ্কুভারে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ম্যাচের 10 মিনিটে তরুণ মিডফিল্ডার ইয়োহান মানজাম্বির দারুণ অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 48 সেকেন্ড পর ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডান এনদোয়ে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতেই নিয়ে রাখে সুইসরা। এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নিল সুইজারল্যান্ড। অন্যদিকে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আলজেরিয়ার জয় খরা আরও দীর্ঘ হলো। বিশ্বকাপে সাধারণত আলোচনা হয় গোল কৌশল আর নায়কদের নিয়ে, কিন্তু এবার আর্জেন্টিনাকে ঘিরে সবথেকে বড় বিতর্কের জন্ম হয়েছে মাঠের বাইরেই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কি সত্যি বাড়তি সুবিধা পাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষণ প্রশ্নটা এখন সর্বত্র। এমনকি শেষ 16 ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও এই অভিযোগের জবাব দিতে হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। তানজিম ঐশীর রিপোর্ট। কি অদ্ভুত এক যন্ত্রণা! ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে লিওনেল স্কালোনিকে ব্যাখ্যা করতে হচ্ছে বিশ্বকাপে সত্যি সত্যি আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে কি না। এবারের আসরে মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে চলছে নানা আলোচনা, নানা অভিযোগ। কেউ বলছে বর্তমান চ্যাম্পিয়নরা বিশেষ সুবিধা পাচ্ছে, কিন্তু স্কালোনির কাছে এসব সবই পর্দার শব্দ। আমি সোশ্যাল মিডিয়া দেখি না, না দেখলে এসব জানতেও হয় না। আজকাল যে কেউ কিছু লিখলেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছোট একটা বিষয়ও বিশাল বিতর্কে পরিণত হয়। আমরা এসব নিয়ে ভাবি না, আমাদের মনোযোগ শুধু ফুটবলে। কোচের কথায় স্পষ্ট, লা আলবিসেলেস্তেদের নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক, মাঠের খেলায় তারা একদম ফোকাসড, হোক সেটা তুলনামূলক দুর্বল দল কাবো ভার্দের বিপক্ষেও। এখন ভুলের সুযোগ খুবই কম। এই ম্যাচে যে হারবে সে বাড়ি ফিরে যাবে। কাবো ভার্দে এখনো অপরাজিত। তারা খুব সংগঠিত ফুটবল খেলে, মাঝমাঠ বন্ধ করে দেয়, দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠে। তাদের এখানে আসাটা আমাদের কাছে কোনো বিস্ময় নয়। অন্যদিকে কাবো ভার্দেও মাঠের খেলা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের একটাতেও হার না মানা দলটার কোচ বুবিস্তা আগেই জানিয়েছেন তার দল মেসি কেন্দ্রিক পরিকল্পনা আটছে না, বরং পুরো দলকেই কিভাবে রুখে দেওয়া যায় তা নিয়েই ছক কষছে। আর্জেন্টিনা কাবো ভার্দে আক্ষরিক অর্থে একটা অসম লড়াই, কিন্তু ফুটবলের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই বলা যায় না। তাই এই ম্যাচে চোখ থাকবে দুই দলের দিকেই, বিশেষ করে কাবো ভার্দে কেমন খেলে সেদিকে। আর আর্জেন্টিনা সত্যিই কোনো সুবিধা পায় কিনা সেটাও নিশ্চিতভাবেই সবার নজরে থাকবে। তানজিম ঐশী, স্টার প্লে। ছোট্ট ফাঁকা স্পেস কেন বারবার লিওনেল মেসির জন্য খুলে যায়? এই আর্জেন্টিনা কি থামাতে পারবে কাবো ভার্দে? লিওনেল স্কালোনির নিখুঁত মাস্টার প্ল্যান কিভাবে কাজ করে? 1-2 টাচে বলের এই গতি কাবো ভার্দে কতক্ষণ সামলাতে পারবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। আর্জেন্টিনা দল লিওনেল স্কালোনির নিখুঁত মাস্টার প্ল্যান এবং মাঠে ফুটবলারদের জাদুকরি বোঝাপড়ার এক অজেয় দুর্গ। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষকে চূর্ণ করার পেছনে আর্জেন্টিনার যে মূল শক্তি কাজ করে তা হলো তাদের চোখ ধাঁধানো এবং গতিশীল কম্বিনেশন প্লে। বিশ্ব চ্যাম্পিয়নরা যখন মাঠে নামে তাদের খেলা একটা স্বতন্ত্র ও নান্দনিক আইডেন্টিটি বা পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। তাদের আক্রমণাত্মক ফুটবলের মূল হৃৎপিণ্ড যদি হন লিওনেল মেসি, তবে সেই হৃৎপিণ্ডকে সচল রাখার ফুসফুস হলো পুরো দলের 1-2 টাচ ফুটবল এবং অবিশ্বাস্য এক নিয়ন্ত্রণ। স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা একটা নিয়ন্ত্রিত বিল্ড আপ বা আক্রমণ গোছানোর চমৎকার কৌশল অবলম্বন করে। তারা মাঠে বলের পজিশন বা নিয়ন্ত্রণ ধরে রাখে
অত্যন্ত সুরক্ষিতভাবে, যেখানে ফুটবলাররা মাত্র 1-2 টাচে বল পাস করেন। এই 1-2 টাচের খেলাটা প্রতিপক্ষের জন্য একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। আর্জেন্টিনা অলস ভঙ্গিতে বল দেয়া নেয়া করতে করতে হঠাৎ করেই খেলার গতি বাড়িয়ে দেয়। এই গতি পরিবর্তনের মুহূর্তটাই প্রতিপক্ষের রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। তারা মুহূর্তের মধ্যে খেলাটাকে ভার্টিক্যাল বা লম্বালম্বি লাইনে নিয়ে যায় এবং মাঠের সেন্ট্রাল বা মাঝখান দিয়ে তীব্র আক্রমণ শানায়। আবার ঠিক পরের মুহূর্তেই দেখা যায় তারা খেলার দিক পরিবর্তন করে পুরো বলটাই উইং বা বিপরীত পাশে সুইচ করে দিয়েছে। এই যে 1 বা 2 সেকেন্ডের ব্যবধানে মাত্র 1-2 টাচে বলের দিক বদলে দেয়া, এটাই হলো আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যকার নন ভার্বাল কমিউনিকেশন বা ইশারা ছাড়া কথা বলার অনন্য মাধ্যম। কোনো শব্দ উচ্চারণ না করেই তারা একে অপরের পাসিং জোন চিনে নেয়। একই সাথে মাঠে চলে ডিকয় রান বা নিঃস্বার্থ দৌড়। একজন খেলোয়াড় ফাঁকা জায়গায় বল পাওয়ার জন্য দৌড়াচ্ছেন না, বরং তিনি দৌড়াচ্ছেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে টেনে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, যাতে মেসির মতো ফুটবলাররা ফাঁকা জায়গা বা স্পেস পান। আর এই স্পেস তৈরি হওয়ার পর যখনই সেকেন্ড টাচে ডিফেন্স চেরা নিখুঁত পাসটি স্পটে যায়, তখনই প্রতিপক্ষ বক্সে তৈরি হয় পেনাল্টি বা গোলের অবধারিত সুযোগ। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের ভেতর এত দ্রুত বল সংযোগ করার জন্য আর্জেন্টিনা স্পেস বা জায়গা পায় কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের মাঝ মাঠের দুর্দান্ত রোটেশন বা ঘূর্ণন প্রক্রিয়ার মধ্যে। মাঝ মাঠের ফুটবলাররা কেবল নিজেদের পজিশনে দাঁড়িয়ে থাকেন না, আর্জেন্টিনার মিডফিল্ড খেলোয়াড়রা কখনো ওয়াইড এরিয়া বা মাঠের পাশে চলে যান, আবার কখনো সেন্ট্রাল পজিশনে ওভারলোড বা খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে ফেলেন। বল যখন মাঠের এক প্রান্তে যায়, সাথে সাথে রদ্রিগো দি পল কিংবা এনজো ফার্নান্দেজরা পজিশন অদল বদল করেন। একে অপরের বিপরীতমুখী মুভমেন্টের কারণে প্রতিপক্ষের রক্ষণ ভাগের আকার বা শেপ ভেঙে যায়। যখন রোটেশনের মাধ্যমে মলিনা বা মেদিনারা উইং ধরে ওপরে ওঠেন, তখন মাঝ মাঠের স্পেসটা ফাঁকা হয় এবং সেখানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে দ্বিধা তৈরি করে ভেতরে ঢুকে পড়েন মেসি। মেসি মাঠের ভেতরে কতটা দ্রুত চিন্তা করতে পারেন তা নতুন করে বলার কিছু নেই। ডিফেন্স আর মিডফিল্ডের মাঝখানের যে অল্প একটু জায়গা, ফাঁকা জায়গা, মেসি ঠিক সেখানে এসে ড্রপ করেন। প্রতিপক্ষের শত বাধা আর 4-5 জন খেলোয়াড়ের ঘেরাটোপের মধ্যেও আর্জেন্টাইন ডিফেন্ডার বা মিডফিল্ডাররা ঠিকই মেসিকে খুঁজে বের করেন, কারণ তাদের মূল লক্ষ্যই থাকে বলটা মেসির পায়ে পৌঁছানো। মেসির পায়ে বল যাওয়া মানে বিপক্ষ দলের জন্য মহা বিপদ। তিনি 1-2 টাচে খেলাটাকে পুরোপুরি বদলে দেন। বল সুইচ করে পৌঁছে দেন বক্সের ওপরে ওঠা মলিনা বা অন্য কোনো ফরওয়ার্ডের পায়ে। এই প্লে অ্যান্ড গো দর্শনেই আর্জেন্টিনা প্রতিপক্ষকে খাবি খাওয়ায়। আর্জেন্টিনার এই সুন্দর ফুটবলার আক্রমণাত্মক মানসিকতা এবং নিখুঁত কম্বিনেশন প্লে কোনো দৈব ঘটনা বা ভাগ্যের খেলা নয়, এটা এই দলের পরিচয়। তারা প্রতিপক্ষকে এত দ্রুত আক্রমণ সামলানোর পরীক্ষায় ফেলে যে প্রতিপক্ষ দল নিজেদের ট্যাকটিক্যাল শেপ গুছিয়ে ওঠার আগেই বল জালের ভেতরে জড়িয়ে যায়। মেসিকে যদি বক্সের আশেপাশে সামান্যতম জায়গাও দেয়া হয়, তবে ফুটবল বিশ্ব গত 2 দশকে 5 শতাধিক বার যা দেখেছে ঠিক সেটাই ঘটবে। একটা জাদুকরী গোল, মাঝ মাঠের এই ক্লান্তিহীন রোটেশন, উইং বনাম সেন্ট্রাল জোনের চমৎকার ভারসাম্য এবং মেসির ক্ষুরধার ফুটবল মস্তিষ্ক, এই ত্রিমুখী অস্ত্রের কারণেই আর্জেন্টিনা বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম বড় দাবিদার। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের নকআউট পর্বে কাবো ভার্দের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের সব আলো শুধু মেসিদের দিকেই নয়, থাকবে ডাগ আউটেও। জাতীয় দলের কোচ হিসেবে নিজের 100তম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে নতুন এক ইতিহাস গড়তে চলেছেন লিওনেল স্কালোনি। কিন্তু 100তম ম্যাচের মাইল ফলক ছুঁয়েও ইতিহাসের সর্বোচ্চ আসনে ওঠার অপেক্ষায় এখনও ফুরাচ্ছে না আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ডের। বিশ্বকাপের নকআউট মানেই ভুলের সুযোগ নেই। একটা ভুলেই বদলে যেতে পারে সবকিছু।
কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যখন মাঠে নামবে তখন ডাগআউটেও লেখা হবে নতুন ইতিহাস। সেঞ্চুরির দোরগোড়ায় লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে ১৭তমবার দলকে নেতৃত্ব দেবেন তিনি। মাত্র ৮ বছরেই ছুঁয়ে ফেলছেন এই মাইল ফলক। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল যাত্রাটা। তখন তাকে নিয়ে ছিল অনেক প্রশ্ন, অভিজ্ঞতা নিয়েও ছিল সংশয়, কিন্তু সময়ের সঙ্গে সব সমালোচনার উত্তর দিয়েছেন মাঠেই। একের পর এক ছাড়িয়ে গেছেন কিংবদন্তিদের, সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দো, আলফিও বাসিলে, এমনকি মার্সেলো রিয়েলসাকেও। স্ক্যালোনি উঠে এসেছেন আর্জেন্টিনার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী কোচের আসনে। তবু একটি নাম এখনো সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, গিয়েরমো স্তাবিলে। ১৯৪১ থেকে ১৯৬১ সাল টানা ২ দশক আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। তার অধীনে খেলেছে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ। এখনও সেটি আর্জেন্টিনায় সর্বোচ্চ রেকর্ড। এই বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙার সুযোগ নেই। আর্জেন্টিনা যদি ফাইনাল জিতে শিরোপাও তুলে নেয়, তবু স্ক্যালোনির ম্যাচ সংখ্যা হবে সর্বোচ্চ ১০৪, অর্থাৎ ১২৪-এর চূড়ায় উঠতে অপেক্ষা করতেই হবে। তবে সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হওয়ার কথা নয়। স্ক্যালোনি যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন, রেকর্ড ভাঙাটা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই। তবে সংখ্যাই সবকিছু নয়। স্ক্যালোনির আসল পরিচয় তার ট্রফি ক্যাবিনেটে। তার হাত ধরেই এসেছে বিশ্বকাপ, টানা 2টি কোপা আমেরিকা আর ফিনালিসিমার মতো শিরোপা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ইতিহাস গড়ার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর। টেক্সাস স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর এই হাই ভোল্টেজ খেলা শুরু হবে রাত ১২টায়। মিশর শিবিরে স্বস্তির খবর, চোট কাটিয়ে অনুশীলনে ফিরিয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালেহ। তবে দলের লেফট ব্যাক আহমেদ ফাতু ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না। নকআউটে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ১৯৩৪ সালের পরে আবারও শেষ ১৬তে পৌঁছতে পারবে মিশর। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে অজিরা। উইঙ্গার ম্যাথিউ লিকি এবং জ্যাকব ইতালিয়ানো চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। হ্যারি সাউটারের অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে মাত্র 2 গোল হজম করেছে। তাই আজকের ম্যাচটি হবে মূলত মিশরের অ্যাটাকিং লাইনের সাথে অস্ট্রেলিয়ার ডিফেন্সের লড়াই। কখনোই নকআউটে জিততে না পারা অস্ট্রেলিয়া নিজেদের ফুটবল ইতিহাসের নতুন গল্প লিখতে চায়। ব্রাজিল দলে কার্লো আনচেলত্তির প্রভাব কতটা গভীর, তার উত্তর দিলেন ২০ বছর বয়সী ফরওয়ার্ড এন্ড্রিক। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তরুণ স্ট্রাইকার এমন কিছু কথা বলেছেন যা বুঝিয়ে দেয় আনচেলত্তি শুধু একজন কোচ নন, ব্রাজিল ড্রেসিং রুমে তিনি একজন পূর্ণ আস্থার প্রতীক। নেইমারের মতো খেলোয়াড় ডাগআউটে, আনচেলত্তি ছাড়া আর কার দ্বারা এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এন্ড্রিকের মতো বিস্ময় বালক তাই অবলীলায় বলছেন, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েই খুশি তিনি। আমি খেলবো কিনা সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। মিস্টার আনচেলত্তি সবসময় দলের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেন। আমি তার সিদ্ধান্তের উপর শতভাগ বিশ্বাস করি। এটাই হয়তো আনচেলত্তির সবথেকে বড় শক্তি। বড় নাম কিংবা তরুণ প্রতিভা, সবার জন্য রুল বুকটা এক, দলের আগে কেউ নয়। তিনি কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান না। তিনি যা ঠিক মনে করেন সেটাই করেন। মনে হয় যেন ঈশ্বরও তার দিকে তাকিয়ে আছে। কার্লো যাই করেন শেষ পর্যন্ত সেটাই কাজ করে। এই বিশ্বকাপেও সেটার প্রমাণ মিলছে। লুকাস পাকেতার ইনজুরির পরও আনচেলত্তি আবেগ নয়, কৌশলকেই প্রাধান্য দিচ্ছেন। নরওয়ের বিপক্ষে সম্ভাব্য একাদশে দানিলো সান্তোসকে এগিয়ে রাখা, গাব্রিয়েল মার্তিনেলিকে সুপার সাব হিসেবে ভাবা আর এন্ড্রিককে বিভিন্ন পজিশনে ব্যবহার করার পরিকল্পনা, সবই তার বাস্তববাদী চিন্তার প্রতিফলন। এন্ড্রিক নিজেও জানিয়েছেন তিনি শুধু স্ট্রাইকার নন, প্রয়োজনে 2 উইংয়েও খেলতে প্রস্তুত, অর্থাৎ দলের প্রয়োজনই তার কাছে শেষ কথা। কোচ আমাকে যা করতে বলেন আমি শুধু সেটাই করি, কারণ আমি জানি তিনি জানেন দলের জন্য কোনটা সবচেয়ে ভালো। এই কারণেই হয়তো কার্লো আনচেলত্তির দলগুলোতে তারকাদের অহংকারের চেয়ে টিম ডিসিপ্লিনই বেশি চোখে পড়ে। খেলোয়াড়রা জানেন সুযোগ এলে খেলবেন, না এলে অপেক্ষা করবেন, কারণ সিদ্ধান্তটা আসে এমন একজন কোচের কাছ থেকে যার ট্রফি ক্যাবিনেটেই সবথেকে বড় পরিচয়।
নরওয়ের বিপক্ষে কঠিন নকআউট ম্যাচের আগে তাই ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় শক্তির নাম শুধু ভিনিসিয়াস, নেইমার বা এনদ্রিক নন, সাইডলাইনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, তার নাম কার্লো আনচেলত্তি। সারা মাহবুব, স্টার প্লে। আট বছর পর আবারও নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে 40 রানে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে ইংলিশরা। রোববার লর্ডসে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র 23 রানে হারায় 3 উইকেট। তবে সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক ন্যাট সিভার ব্রাট ও অভিজ্ঞ হিদার নাইট। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন 90 বলে 133 রানের দুর্দান্ত জুটি, যা নারী টি-20 বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড। চোট কাটিয়ে দলে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন ন্যাট সিভার ব্রাট। 47 বলে 75 রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। অন্য প্রান্তে হিদার নাইট খেলেন 47 বলে 58 রানের দায়িত্বশীল ইনিংস। তাদের জুটিতে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 169 রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ আফ্রিকা শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 129 রানে থেমে যায় তাদের ইনিংস। ফলে 40 রানের দাপুটে জয় নিয়ে নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড। শীঘ্রই ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিজম ফোরাম আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার 2 রাষ্ট্রদূত। বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা শুনিয়েছেন দুজন। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। এক ফ্রেমে ব্রাজিল আর্জেন্টিনা, 2 দেশের 2 রাষ্ট্রদূত। এমন হাসিমাখা ছবি দেখে কি আর বোঝার উপায় আছে প্রসঙ্গটা ফুটবল হলে এরাই হয়ে যায় চিরশত্রু। তবে ফুটবলের এই 2 চির প্রতিদ্বন্দ্বীকে এক করেছে বাংলাদেশ। হাজার হাজার মাইল দূরে থেকেও ব্রাজিল আর্জেন্টিনার প্রতি বাঙালির নিঃস্বার্থ ভালোবাসা এখন পুরো বিশ্বেই চর্চিত। সম্পর্কের গভীরতা এতটাই বেশি যে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো এবং আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। যখন 2 দেশের দূরত্বটা মানচিত্রে না মেপে মাপা হয় আত্মিকভাবে, তখন কেনই বা প্রীতি ম্যাচের আয়োজন করা হয় না 3 দেশের ভক্তদের তরে। তবে পাওলো মার্সেলো দেখিয়েছেন আশার আলো। পথটা কঠিন হলেও বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করতে চান 2 রাষ্ট্রদূত। I think it is possible, and of course I am fully in support of having Argentina coming here or Bangladesh going to Argentina. Of course, would be great for the fans in Argentina and the fans in Bangladesh. I was talking to a Brazilian radio TV station like 2 days ago, and I just told them this. Look, I think that the Brazilian Football Confederation should pay more attention to Bangladesh. They should do something about what happens. দেশের মানুষ অবশ্য আশায় বুক বাঁধতে পারেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায়। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নাকি সেরে ফেলেছে সরকার। অন্যদিকে বিশ্বকাপের পরেই 2 দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ফুটবলের উন্নতিতে কাজ করতেও চান আমিনুল হক। আমি আমাদের যে 2 জন অ্যাম্বাসেডর আছে তাদেরকে ডেফিনেটলি অফিশিয়ালি ইনভাইট করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, এরকম একটি পরিকল্পনা আমারও রয়েছে, আমাদের বর্তমান সরকারও রয়েছে। তাদের যে পরিকল্পনাগুলো আমরা আমাদের দেশে ইউটিলাইজ করে আমরা আমাদের ফুটবলকে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা
ডেভেলপ করতে পারি কিনা। এবং রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।